নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অল নলেজ পয়েন্ট। আমি আবারও একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের শিক্ষাবিজ্ঞান আপকামিং এসএলএসটির জন্য কতগুলি প্রশ্নের সমাহার থাকবে। আজকের এই কোশ্চেন প্র্যাকটিস সেশনটায় বাছাই করা প্রশ্ন থাকবে, যেখানে এমসিকিউ আকারে আপনারা অ্যান্সার দিতে পারবেন, যেগুলো আপকামিং পরীক্ষা, বিশেষ করে সামনে ডব্লিউবিএসএলএসটি রয়েছে, সেই এসএলএসটি পরীক্ষা, তাছাড়া পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, স্কুল এসআই, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই উপযোগী হতে চলেছে এই আজকের এই সেশনটা। এই প্রশ্নগুলো আপনাদের প্রস্তুতিকে কিছুটা আগিয়ে যেতে সাহায্য করবে। এইখানে শুধুমাত্র যে প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে সেটা নয়, অ্যান্সার দেওয়ার সাথে সাথে যে এক্সপ্লানেশন, কিছু কি ইনফরমেশান থাকলেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, এর আগের দিনে আমরা যেটা রেখেছিলাম, কোশ্চেন সিরিজের অ্যান্সারে যেটা রেখেছিলাম, সেটা আমরা বলেছিলাম যে আপনাদেরকে কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে। সেই প্রশ্নটা আমরা একটুখানি দেখে নিই। প্রশ্নটা ছিল, সিম্পল লিভিং হাই থিঙ্কিং ইজ এ ফিলোসফি প্রিন্সিপাল অফ। যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং এটা কোন ফিলোসফির প্রিন্সিপাল? আইডিয়ালিজম, প্র্যাগমাটিজম, ন্যাচারালিজম, রিয়েলিজম। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। আমাদের অ্যান্সারটা হচ্ছে এ, আইডিয়ালিজম। আইডিয়ালিজম বা ভাববাদের হচ্ছে এইরকম চিন্তাভাবনা, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। তাহলে আমাদের সেশন শুরু করছি। আমাদের আজকের প্রথম প্রশ্ন, হু ইজ দ্য ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি? এক্সপেরিমেন্টাল সাইকোলজির ফাদার কাকে বলা হয়? অপশন এ সিগমুন্ড ফ্রয়েড, অপশন বি উইলিয়াম ভুন্ড, অপশন সি উইলিয়াম জেমস, অপশন সি জেবি ওয়াটসন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রাইট অ্যান্সার অপশন বি, উইলিয়াম উন্ড। উইলিয়াম উন্ড ইজ দ্য ওয়াইডলি রেকগনাইজড অ্যাজ দ্য ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি। এক্সপেরিমেন্টাল সাইকোলজির ফাদার বলা হয় বা জনক বলা হয় উইলিয়াম ভুন্ডকে। ইনি প্রথম সাইকোলজির যে ল্যাবরেটরি 1879 খ্রিস্টাব্দে, যেটা জার্মানির ইউনিভার্সিটি অফ লেইপজিগে হয়েছিল, সেটা প্রথম স্থাপন করেছেন। তাহলে আবার আর একটা প্রশ্ন আমরা জানতে পারলাম যে ল্যাবরেটরি স্কুল বা ল্যাবরেটরি স্কুল না, ল্যাবরেটরি সাইকোলজি মানে মনোবিদ্যার প্রথম পরীক্ষাগার 1879 খ্রিস্টাব্দে এই উইলিয়াম ভুন্ড লেপিজ শহরে, জার্মানির লেপিজ শহরে কিন্তু প্রথম তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ফাউন্ডার অফ ক্লাসিক্যাল কন্ডিশন? প্রাচীন অনুবর্তনের প্রবর্তক কাকে বলা হয়? ইএল থর্নডাইক, উইলিয়াম ভুন্ড, বিএফ স্কিনার, আইভান প্যাভলভ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন ডি, আইভান প্যাভলভ। ফাউন্ডার অফ ক্লাসিক্যাল কন্ডিশন বা প্রাচীন অনুবর্তন, বা যেটাকে আমরা ধ্রুপদী অনুবর্তনও বলে থাকি, অনেক সময় প্রশ্নতে থাকতে পারে আপনাদের, ধ্রুপদী অনুবর্তনের প্রবর্তক সেটা হচ্ছে আইভান প্যাভলভ। আমরা একটু এক্সট্রা ইনফরমেশন হিসেবে দেখে নিই যে ক্লাসিক্যাল কন্ডিশন, অলসো নোন অ্যাজ প্যাভলোভিয়ান রেসপন্ডেন্ট কন্ডিশন, ইজ দ্য লার্নিং থ্রু অ্যাসোসিয়েশন। হ্যাঁ, প্রাচীন অনুবর্তন যেটা আমাদের যে ধারণাটা, এটা মূলত এই প্রিন্সিপালের উপর বেস করে রয়েছে, যে লার্নিং থ্রু অ্যাসোসিয়েশন, যেটা ডিসকভার করেছিলেন আইভান প্যাভলভ, যেটা হচ্ছে রাশিয়ান সাইকোলজিস্ট। আপনারা জানেন যে রাশিয়ান সাইকোলজিস্ট আইভান প্যাভলভ কিন্তু এই প্রাচীন অনুবর্তনে দিয়েছিলেন, যেটার মূল প্রিন্সিপাল হচ্ছে লার্নিং থ্রু অ্যাসোসিয়েশন। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক এবিলিটিজ অফ ম্যান? একটা জনপ্রিয় বুক এবিলিটিজ অফ ম্যান, এই গ্রন্থের লেখককে? সিগমুন্ড ফ্রয়েড, থর্নডাইক, স্পিয়ারম্যান, জেবি ওয়াটসন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি, স্পিয়ারম্যান। এই যে আমাদের বুকটা এবিলিটিজ অফ ম্যান, এই বইটা পাবলিশ হয়েছিল 1927। স্পিয়ারম্যান থিওরি অফ ইন্টেলিজেন্স, স্পিয়ারম্যানের যে আমাদের থিওরি অফ ইন্টেলিজেন্সটা রয়েছে, যেটাকে আমরা বলি টু ফ্যাক্টর থিওরি, যেখানে দুটো ফ্যাক্টর ছিল, একটা এস ফ্যাক্টর, একটা হচ্ছে জি ফ্যাক্টর। সেইটা হচ্ছে সেই গ্রন্থের যে লেখক স্পিয়ারম্যান, আমাদের এবিলিটিজ অফ ম্যান এই গ্রন্থের হচ্ছে লেখক হচ্ছে চার্লস স্পিয়ারম্যান, যিনি হচ্ছেন ইন্টেলিজেন্সের টু ফ্যাক্টর থিওরি দিয়েছিলেন, যেখানে দুটো কথা বলা হয়েছিল, একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে স্পেসিফিক এবিলিটিস। নেক্সট প্রশ্ন, হু গেভ দ্য আইডিয়া অফ মেন্টাল এজ? মেন্টাল এজ কে মানসিক বয়সের ধারণাটা দিয়েছিলেন? ডারউইন, গ্যালটন, অ্যালফার্ড বিনেট, টরম্যান। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
মানসিক বয়সের ধারণাটা কে দিয়েছিলেন? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে অ্যালফ্রেড বিনেট। অ্যালফ্রেড বিনেট প্রথম এই মানসিক বয়সের কিন্তু ধারণাটা দিয়েছিলেন, যিনি এই বুদ্ধির পরীক্ষা নিয়ে কিন্তু প্রথম গবেষণা করেছিলেন। এটাও আপনাদের পরীক্ষায় পড়তে পারে যে বুদ্ধির অভিক্ষা প্রথম কে শুরু করেছিলেন। বুদ্ধির অভিক্ষা প্রথম করেছিলেন বিনেট। দ্য কনসেপ্ট অফ মেন্টাল এজ ইন্ট্রোডিউসড বাই ফ্রেঞ্চ সাইকোলজিস্ট অ্যালফ্রেড বিনেট, যেটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। যে অ্যালফ্রেড বিনেট হচ্ছে প্রথম আমাদের যে ইন্টেলিজেন্ট টেস্ট দেওয়ার ইন্টেলিজেন্ট সম্পর্কে টেস্ট দিয়েছিল, এবং তিনি প্রথম এই মানসিক বয়সের ধারণাটা দিয়েছিলেন। এই মানসিক বয়সের ধারণাটা দিয়েছিলেন কাকে সঙ্গে নিয়ে? অ্যালফ্রেড বিনেট হচ্ছে সাইমনকে নিয়ে যে স্কেল ডেভেলপ করেছিলেন, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে অ্যালফ্রেড বিনেট। যদি বলা হয় যে অ্যালফ্রেড বিনেট যে মানসিক বয়সের ধারণাটা কবে দিয়েছিলেন, মানসিক বয়সের ধারণাটা একটু মিস্টেক হয়ে গেছে এখানে। মানসিক বয়সের ধারণাটা হবে 1908 খ্রিস্টাব্দে। তিনি হচ্ছে প্রথম মানসিক বয়সের ধারণাটা কিন্তু দিয়েছিলেন। তার পরবর্তীকালে কিন্তু আমাদের আইকিউ এসেছিলেন, যেটা মনোবিদ স্টার্ন দিয়েছিলেন। আইকিউ যে ফর্মুলাটা MA/CA × 100, সেটা পরবর্তী অংশে এসেছিল, সেটা হচ্ছে উইলিয়াম স্টার্ন দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ফুল ফর্ম অফ NRT ইন ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনে আমরা যেটা ব্যবহার করি মূল্যায়নে, সেখানে NRTর ফুল ফর্ম কি? নর্ম রেফারেন্স টেস্ট, নর্মালাইজ রেটিং টেস্ট, ন্যাশনাল রিভিউ টেকনিক, নিউ রেসপন্স থিওরি। আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন এ, নর্ম রেফারেন্স টেস্ট। আমরা একটুখানি দেখে নিই নর্ম রেফারেন্স টেস্ট সম্পর্কে। দিস টাইপ টেস্ট মেজার এ স্টুডেন্টস পারফরমেন্স ইন রিলেশন টু দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস হু টুক দ্য সেম টেস্ট। মানে যখন একই জাতীয় একটা অভিক্ষা বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে করা হয়, কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে করা হচ্ছে, কিন্তু তার যে ইভ্যালুয়েশনটা কিন্তু ওই গ্রুপের পারফরমেন্সের ভিত্তিতে তার কিন্তু মূল্যায়ন করা হচ্ছে। যে ওই গ্রুপটা একটা গ্রুপের উপর করা হয়েছে একটা অভিক্ষা, সেই অভিক্ষাটা ওই গ্রুপটার বেসিসে ওই একটা পার্টিকুলার ছাত্রের ইভ্যালুয়েশনটা কেমন হয়েছে, ওই গ্রুপের বেসিসে যখন আমরা তাকে টেস্ট করবো বা তাকে মূল্যায়ন করব, সেটাই হচ্ছে NRT বা নর্ম রেফারেন্স টেস্ট। নেক্সট প্রশ্ন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি? এটা খুবই জনপ্রিয় প্রশ্ন এবং একটু হার্ড প্রশ্ন বলা যায়। যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটা বর্তমানে কিন্তু খুব জনপ্রিয়, বা CBTর জনক কাকে বলা হয়? আমরা অপশানগুলো দেখে নিই। অপশান হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড, উইলিয়াম ভন্ড, উইলিয়াম জেমস, অ্যারন টি বেক। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, অ্যারন টি বেক। এই অ্যারন টি বেককে কিন্তু এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপির জনক বলা হয়, যেটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর অ্যারন টি বেক ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, CBT। এটার জনক বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, হু ইজ কল্ড দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার? এটা হু হবে না, মানে কাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কোন ডিভাইসটা বা কোন অংশটাকে মস্তিষ্কের কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? অপশন এ রম, অপশন বি CPU, অপশন সি র্যাম, অপশন ডি UPS। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি CPU। এই CPU হচ্ছে আমাদের কম্পিউটারের ব্রেন বলা হচ্ছে বা কম্পিউটারের মস্তিষ্ক বলা হচ্ছে। CPU ফুল ফর্মটা দেখে নিই। যে CPU হচ্ছে দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে CPU এর ফুল ফর্ম, যেটাকে আমরা কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলে থাকি। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড? মানে আমাদের যে প্রাচীনতম গণমাধ্যম বা মাধ্যম যেটা বলতে পারি ওল্ডেস্ট মিডিয়া, সেটা কোনটা? সব থেকে প্রাচীন কোনটা? ফিল্মস, রেডিও, নিউজ পেপার, টেলিভিশন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, নিউজ পেপার। যে প্রিন্ট মিডিয়া সব থেকে প্রথম এসেছিল, আমাদের সব থেকে ওল্ডেস্ট যদি মিডিয়া বলা হয়েছে প্রিন্ট মিডিয়া, সেই জন্য নিউজ পেপার। ওল্ডেস্ট ফর্ম অফ মিডিয়া ইজ প্রিন্ট মিডিয়া। যখন আমাদের প্রথম প্রেস আবিষ্কার হয়েছিল, যখন জোহানেস গুটেনবার্গ যখন ছাপাখানা আবিষ্কার করেছেন 15th সেঞ্চুরি থেকে, তারপর থেকেই কিন্তু এই নিউজ পেপার সম্পর্কে আমাদের ধারণাটা আসে। টেলিভিশন, রেডিও, ফিল্ম সেগুলো তো অনেক পরে এসছে, সেই জন্য আমাদের ওল্ডেস্ট মাধ্যম হচ্ছে নিউজ পেপার। নেক্সট প্রশ্ন, লাভ উইল বি দ্য ফাউন্ডেশন অ্যান্ড রেগুলেশন অফ ডিসিপ্লিন।
হু সেজ দ্যাট, যে শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রক হবে ভালোবাসা, এটা কে বলেছেন? এটা SLST 2016 প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। এটা কে বলেছেন? হারবার্ট স্পেন্সার, ফ্রয়েবেল, জন ডিউই, আর হচ্ছে JB ওয়াটসন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক হচ্ছে অপশন বি, ফ্রয়েবেল। শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রক হবে ভালোবাসা, এটা বলেছেন হচ্ছেন ফ্রয়েবেল। ফ্রয়েবেল সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। ফ্রয়েবেল হচ্ছে আমাদের কিন্ডারগার্টেন, যে শিশু শিক্ষা যেটাকে আমরা বলি শিশু উদ্যান, কিন্ডারগার্টেন, যার অর্থ হচ্ছে শিশু উদ্যান। এই ফ্রয়েবেল কিন্তু এই কিন্ডারগার্টেন স্কুলের কিন্তু জনক বলা হয়। ইনি এস্টাবলিশ করেছিলেন 1837 খ্রিস্টাব্দে প্রথম কেজি স্কুল, যেটা আমরা বর্তমানে কেজি স্কুল বলি, সেটাই হচ্ছে কিন্ডারগার্টেন। ব্ল্যাকেমবার্গ আমাদের জার্মানিতে, সেখানে কিন্তু এই ফ্রয়েবেল প্রথম কিন্ডারগার্টেন স্কুল স্থাপন করেছিল। এই কিন্ডারগার্টেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান। তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে আমরা জানতে পারলাম। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য লাইফ ডিভাইন? দ্য লাইফ ডিভাইন, যেটা UGC নেট 2018 পড়েছিল, দ্য লাইফ ডিভাইন বইটির লেখককে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বিবেকানন্দ, অপশন সি রাজা রামমোহন রায়, অপশন ডি অরবিন্দ। তাহলে আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রাইট অ্যান্সার অপশন ডি, অরবিন্দ। দ্য বুক ওয়াজ রিটেন, যেটা আমাদের দ্য লাইফ ডিভাইন, এই যে বইটা, এই বইটা লিখেছিলেন শ্রী অরবিন্দ। এটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দে। দ্য লাইফ ডিভাইন শ্রী অরবিন্দস প্রিন্সিপাল ফিলোজফিক্যাল বুক, যে আমাদের স্পিরিচুয়াল ইভলিউশন সম্পর্কে তিনি যে ধারণাটা দিয়েছিলেন, সেই সমস্ত কাহিনী কিন্তু এই দ্য লাইফ ডিভাইনের গ্রন্থে কিন্তু রয়েছে, যেটা লিখেছেন আমাদের ঋষি অরবিন্দ। নেক্সট প্রশ্ন, হুইচ লিস্ট ডাজ নট এডুকেশন বিলং টু? পরীক্ষামূলক মনোবিদ্যার জনককে? আচ্ছা, এটা একটুখানি ভুল হয়ে গেছে, এটা হচ্ছে ইংলিশটা হচ্ছে যে হুইচ লিস্ট ডাজ নট এডুকেশন বিলং টু, যে এর মধ্যে কোন লিস্টে এডুকেশন কিন্তু বিলং করছে, কোনটার মধ্যে এডুকেশন, এই যে শিক্ষা আমরা যেটা বলতে পারি, যে শিক্ষা কোন বিষয়টার মধ্যে রয়েছে, কোন লিস্টের মধ্যে রয়েছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এটা অপশান এ ইউনিয়ন লিস্ট, অপশান বি স্টেট লিস্ট, অপশান সি কনকারেন্ট লিস্ট, অপশান ডি রেসিডিউসারি লিস্ট। আপনাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি কনকারেন্ট লিস্ট। আপনারা জানেন যে শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে, অর্থাৎ যুগ্ম তালিকা, অর্থাৎ যে শিক্ষা স্টেট এবং হচ্ছে সেন্ট্রাল মানে কেন্দ্র সরকার দুজনেরই কিন্তু দেখার অংশ রয়েছে, মানে দুজনেরই বিভিন্ন নীতি পলিসি বিভিন্ন নিয়ে আসার ক্ষমতা রয়েছে, সেই জন্য হচ্ছে শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্গত। এটা কত সালে এসেছিল? যে 1976, যেটা 42তম সংশোধন বলি, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশনও বলে থাকি, 42তম সংশোধনটাকে, সেই সংশোধনের সময় কিন্তু এই শিক্ষাকে কিন্তু এই কনকারেন্ট লিস্টের মধ্যে কিন্তু আনা হয়। নেক্সট প্রশ্ন, হোয়েন ওয়াজ DPEP লঞ্চ? অর্থাৎ DPEP লঞ্চ কবে করা হয়েছিল? এটা ত্রিপুরা SSC 2018 একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। DPEP কবে লঞ্চ করা হয়েছিল? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। 1990, 1992, 1994, 1998। আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই। আমরা রাইট অ্যান্সারটা হচ্ছে অপশান সি, 1994 সালে DPEP অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, এই যে প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল 1994 সালে। দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম DPEP লঞ্চ হচ্ছে 1994। ইট ইজ মেজরিয়ানশিপ টু দ্য, মানে আমাদের মূল লক্ষ্যটা কী ছিল? যে ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, যে প্রাইমারি এডুকেশনটা হচ্ছে সার্বজনীন করা। এটা সেন্ট্রালি, এটা হচ্ছে একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। নেক্সট প্রশ্ন, যে হু ডেসক্রাইব ফার্স্ট দ্য 10+2+3 থিওরি স্ট্রাকচার? আমাদের যে স্কুল শিক্ষায় যে 10+2+3 আমাদের যে কাঠামো, যে শিক্ষার কাঠামো, সেখানে 10+2+3 যেই কাঠামোটা কে নির্মাণ করেছিল আর কি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কোন কমিশন? ইউনিভার্সিটি কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, NEP 1986। আপনাদের সময় শুরু হচ্ছে। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, কোঠারি কমিশন। দ্য 10+2+3 এডুকেশন স্ট্রাকচার ওয়াজ রেকমেন্ডেড দ্য কোঠারি কমিশন। কোঠারি কমিশন কিন্তু এই স্ট্রাকচারটা প্রথমে দিয়েছিলেন 10+2+3। এই কমিশনকে আমরা যেটা হচ্ছে কোঠারি কমিশনে বলে থাকি, এটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি এডুকেশন কমিশনও বলে থাকি, ন্যাশনাল এডুকেশন কমিশনও বলে থাকি, যেটা 1964 সালে ফর্ম করেছিল। এটা হচ্ছে আমাদের কোঠারি কমিশন। নেক্সট প্রশ্ন, ফেস টু ফেস গ্রুপ ইজ এক্সাম্পল অফ হুইচ গ্রুপ? ফেস টু ফেস যে গ্রুপটা, এটা কোন গোষ্ঠীর উদাহরণ? এটা হচ্ছে JKPSC,
জম্মু কাশ্মীর পিএসসির, যেটা হচ্ছে আমাদের 2018 সালের একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। ফেস টু ফেস গ্রুপ এক্সাম্পল হচ্ছে কোন গ্রুপের? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, ইন গ্রুপ, অপশনাল গ্রুপ, কোন গ্রুপের এটা হচ্ছে এক্সাম্পল ফেস টু ফেস? সময় শেষ। আপনাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, প্রাইমারি গ্রুপ। প্রাইমারি গ্রুপের একটা এক্সাম্পল হচ্ছে ফেস টু ফেস, মানে মুখোমুখি দেখা আর কি, সেটা হচ্ছে প্রাইমারি গ্রুপ। এই ফেস টু ফেস গ্রুপ ইজ এ টাইপ অফ প্রাইমারি গ্রুপ। যে প্রাইমারি গ্রুপটা হচ্ছে ফেস টু ফেস, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। আমাদের যে প্রথম যে আমাদের সমাজের যে গোষ্ঠী, এটাকে দুই ভাগে ভাগ করেছিলেন কিন্তু মানে সমাজতাত্ত্বিক কুলি কিন্তু দুই ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, একটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য গ্রেট বুক এমিল? এটা খুব বিখ্যাত গ্রন্থ, আপনারা জানেন যে এমিল এই মহান গ্রন্থটির লেখককে? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সিগমুন্ড ফ্রয়েড, উইলিয়াম উন্ড, রুসো, জে.বি. ওয়াটসন। এমিল একটা জনপ্রিয় বই, এই গ্রন্থের লেখক হচ্ছে অপশন সি রুসো। আপনারা সবাই জানেন যে রুসো। এমিল দ্য কনকারিং, অনেক সময় বলে যে কনসার্নিং এডুকেশন ইজ এ ফিলোজফিক্যাল ট্রিটিস ওয়েন বাই রিটেন জিন জ্যাক্স রুসো। 1762 খ্রিস্টাব্দে আমাদের মহান শিক্ষাবিদ হচ্ছে রুসো এই এমিল গ্রন্থটি লিখেছিলেন। তার একটা এই বিশেষ করে মূলত তার বইটাতে যে ছিল একটা যুবককে দেখানো হয়েছিল যার নাম ছিল এমিল, তার নাম অনুসারেই বইটার নাম আছে এমিল। পরবর্তী প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য শ্রীরামপুর মিশন এস্টাবলিশ? শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠা করা হয়? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। 1794 খ্রিস্টাব্দ, 1784 খ্রিস্টাব্দ, 1800 খ্রিস্টাব্দ, 1818 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠা করে? রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 1800 খ্রিস্টাব্দ। অনেকটা এক্সট্রা ইনফরমেশন দেখে নিই যে দ্য ফার্স্ট খ্রিস্টান মিশনারি অর্গানাইজেশন, যেটা আমাদের বলতে পারি যে শ্রীরামপুর মিশনে যেটা হয়েছিল, খ্রিস্টান মিশনারিরা প্রথম অর্গানাইজেশন করেছিল শ্রীরামপুরে। এখানে উইলিয়াম কেরি অ্যান্ড তার সঙ্গে দুজন আরও ছিলেন, তারা মিলেন হচ্ছে 10ই জানুয়ারি 1800 খ্রিস্টাব্দে কিন্তু শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করে। নেক্সট প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য গ্র্যান্ট ইন এড সিস্টেম ফার্স্ট ইন্ট্রোডিউস? গ্র্যান্ট ইন এড প্রথার প্রথম প্রবর্তন হয়, এটা হচ্ছে এসটি 2017 এবং 18 একটা হচ্ছে টিজিটির প্রশ্ন। আমরা দেখে নিই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। উডস ডিসপ্যাচ, হান্টার কমিশন, শ্যাডলার কমিশন, আর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। গ্র্যান্ট ইন এড এই সিস্টেমটা প্রচলন ঘটেছিল, এটা রাইট অ্যান্সার হচ্ছে, আমাদের ভুল আছে, এটা হচ্ছে অপশানটা হচ্ছে অপশান এ হবে, উডস ডিসপ্যাচ। এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, আপনারা একটু কারেক্ট করে নেবেন। হচ্ছে অপশান এ, উডস ডিসপ্যাচ। উডস ডিসপ্যাচে কিন্তু আমাদের যেটাকে অনেক সময় বলি ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন, যেটা হচ্ছে 1854 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল উডস ডিসপ্যাচ, চার্লস উডসের নেতৃত্বে, যেটাকে আমরা ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়াতেও বলতে পারি। সেখানে কিন্তু এই গ্র্যান্ট ইন এড প্রথার কিন্তু সূচনা হয়েছিল প্রথম। নেক্সট প্রশ্ন, মোড ইকুয়াল টু কি? এখানে মোডের যে ফর্মুলাটা, মোড ইকুয়াল টু কি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিন মাইনাস 2 মিডিয়ান, 2 মিডিয়ান মাইনাস 3 মিন, 2 মিন মাইনাস 3 মিডিয়ান। মোডের ফর্মুলা, আপনি রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, মোডের ফর্মুলা হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ক্রিয়েটার অফ বেসিক এডুকেশন সিস্টেম? বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার জনককে? এটা একটা খুবই জনপ্রিয় প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অপশানগুলো দেখে নিই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সিগমুন্ড ফ্রয়েড, অরবিন্দ, গান্ধীজি এবং বিবেকানন্দ। কোনটা হচ্ছে অ্যান্সার? এ বি সি ডি। আমাদের বেসিক এডুকেশন সিস্টেমের আমাদের যে জনক তিনি হচ্ছেন অপশান সি, গান্ধীজি। যে বুনিয়াদী শিক্ষা সেটা হচ্ছে গান্ধীজি শিক্ষা। ইনি হচ্ছেন হরিজন পত্রিকায় এই ধারণাটা দিয়েছিলেন। দ্য বেসিক এডুকেশন সিস্টেম অলসো নোন অ্যাজ, যেটাকে আমরা নয় তালিমও বলে থাকি, নং তালিম, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী আমাদের প্রবর্তক 1937 খ্রিস্টাব্দে। এইটা হচ্ছে আমাদের প্রথম ওই মানে ছাত্রছাত্রীদের হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা তিনি প্রচলন করেছিলেন। আর এই শিক্ষা ব্যবস্থা প্রথম আমাদের প্রকাশ পেয়েছিল হচ্ছে হরিজন পত্রিকায়, মহাত্মা গান্ধীর হরিজন পত্রিকায়। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ফাউন্ডার অফ বিক্রমশিলা মহাবিহার? বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক আমরা দেখে নিই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। চন্দ্রগুপ্ত, গোষ্ঠপাল, ধর্মপাল, নান অফ দ্য অ্যাবাভ। বিক্রমশিলা মহাবিহার, যেটা বৌদ্ধ শিক্ষার একটা জনপ্রিয় প্রতিষ্ঠান, নালন্দার পরেই যেটা খুবই জনপ্রিয় হয়েছিল, সেটা বিক্রমশিলা মহাবিহার। সেই বিক্রমশিলা মহাবিহারের আমাদের মূল প্রতিষ্ঠাতাকে? এটা হচ্ছে আমাদের অপশান সি, ধর্মপাল। Dharmapal is the founder of Bikramshila Mahavihar. It was established during the late
মানে অষ্টাদশ শতাব্দী সেঞ্চুরিতে, মানে 8 থেকে 9 সেঞ্চুরির মধ্যে আমাদের কিন্তু এটা স্থাপন করা হয়েছিল, বিক্রমশিলা মৌর্য, যেটা স্থাপন করেছিলেন হচ্ছে ধর্মপাল। এটা একটা প্রশ্ন, আপনাদের হোমওয়ার্ক একটা কোশ্চেন থাকছে যে ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান ছিল এটা, ইচ ওয়ান টিচ ওয়ান। এটা এই অ্যান্সারটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, নাহলে এই কমেন্ট বক্সে আপনারা অ্যান্সারটা দেবেন, আমি পরবর্তী ভিডিওতে, পরবর্তী যে আমরা ভিডিও আসবে সেখানে কিন্তু আমি অ্যান্সারটা দিয়ে দেবো, আপনারা কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ইচ ওয়ান টিচ ওয়ান এটা হচ্ছে কোন আন্দোলনের স্লোগান? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভলগা মুভমেন্ট, এডুকেশন মুভমেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। এই প্রশ্নটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানান। এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের যে আপকামিং এসএলএসটি রয়েছে তার জন্য নিয়মিত আমাদের এরকম প্র্যাকটিস কোশ্চেনের সিরিজ আসতেই থাকবে। সেই জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনাদের যদি কিছু মতামত থাকে সেটা জানান এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তাদের প্রস্তুতিও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।